আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানব যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো কিভাবে রান করা যায়। দ্বিতীয়ত আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে। আশা করি আপনারা সবাই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, ভালো কিছু শিখতে পারবেন বলে আমার মনে হয়। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা কিভাবে রান করতে পারি। জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু আপনি চাইলে একাধিকভাবে রান করতে পারেন। আপনি চাইলে ব্রাউজারের মাধ্যমেও রান করতে পারেন, আবার চাইলে এই কোডগুলোকে নোডজেসের মাধ্যমে রান করতে পারেন। আমরা আপাতত কিছুদিন জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে নোডজেসের মাধ্যমে রান করব। তারপরে আমরা যখন জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে আলোচনা করব তখন আমরা চেষ্টা করব এই যে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো আছে এগুলো ব্রাউজারের মাধ্যমে রান করার জন্য। প্রথম কিছুদিন আমরা নোডজেসের মাধ্যমে রান করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারের মধ্যে চেক করে নেবেন নোডজেসটা ইনস্টল করা আছে কিনা। এর জন্য আপনারা যে কাজটা করতে পারেন, এখানে এসে সিএমডি লিখে এন্টার বাটন প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা কমান্ড প্রম্পট এসে যাবে। এখানে আপনারা যে কাজটা করবেন নোড লিখে হাইফেন দিয়ে ভি দিবেন। দেওয়ার পর এন্টার বাটন প্রেস করলে দেখবেন আপনার এখানে একটা ভার্সন প্রদর্শিত হচ্ছে কিনা। আপনার এখানে যদি কোনো একটা ভার্সন এটি যে মিলতে হবে বিষয়টা এরকম না, আপনার ক্ষেত্রে অন্য একটা ভার্সন প্রদর্শিত হইতে পারে। যদি এরকম কোনো একটা ভার্সন আসে তাহলে বুঝে নেবেন যে আপনার কম্পিউটার অলরেডি নোডজেস ইনস্টল করা আছে। আর যাদের এরকম কোনো ভার্সন আসবে না, অর্থাৎ যাদের কম্পিউটারে নোডজেস ইনস্টল করা নাই, তারা যে কাজটা করবেন প্রথমে ব্রাউজারে চলে আসবেন এবং ব্রাউজারে আসার পর নোডজেস লিখে এন্টার বাটন প্রেস করলেই তাদের ওয়েবসাইটে আপনি চলে যেতে পারবেন। ধরুন আমরা তাদের ওয়েবসাইটে চলে গেলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, তাদের ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। সেখান থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে। তাদের ওয়েবসাইটে আসার পর দেখুন এই যে এখানে আসলে দুইটা ভার্সন দেখাচ্ছে, লেটেস্ট আর হচ্ছে রিকমেন্ডেড। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রিকমেন্ডেড যেটা আছে এটাই ইনস্টল করে নেওয়ার জন্য। আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি সেই সময় 16.15.1 এটা এক এক সময় মানে আপনি যেই সময় যাবেন এই ওয়েবসাইটের মধ্যে হয়তো পারে আপনি আমার এই ভিডিওটা রেকর্ড করার পর অনেক দিন পর আপনি ভিডিওটা দেখতেছেন, সেই সময় হয়তো বা এখানে অন্য একটা ভার্সন দেখাতে পারে। এখানে যে ভার্সনটা থাকবে রিকমেন্ডেড অনুসারে সেটাই আপনি এখানে একটা ক্লিক করলে দেখবেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। জাস্ট তারপর এটাকে ইনস্টল করে নেবেন। দেখুন এখানে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন, তারপরে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া দরকার দিয়ে নোডজেসটা ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এতটুকু কাজ করলেই আমরা জাভাস্ক্রিপ্টগুলোকে রান করতে পারবো। তো প্রথমত আমরা যে কাজটা করব জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করে জাভাস্ক্রিপ্টগুলোকে নোডজেসের মধ্যে রান করব। এর জন্য কিন্তু আমাদের একটা কোড এডিটরের প্রয়োজন হবে। আমি কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে এটা ব্যবহার করার চেষ্টা করব। আপনাদেরও প্রতিও রিকোয়েস্ট থাকবে এবং আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারাও অবশ্যই এই যে ভিজুয়াল স্টুডিও কোড বা বিএস কোড যেটাকে বলা হয় এটা আপনারা ব্যবহার করবেন। আশা করি তাহলে আমার সাথে তাল মিলে চলতে পারবেন। তো আমরা যে কাজটা করব প্রথমে এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি। এখানে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে জেএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করতেছি। এই ফোল্ডারের মধ্যেই আমরা প্রতিদিন কাজগুলো করব। তো এখানে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখুন এই যে এখানে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি এটা কিন্তু শো হচ্ছে। আপনাদের যদি লাস্টে দেখুন এই যে ডট টিএক্সটি এক্সটেনশনটা যদি শো না করে তাহলে আপনারা যে কাজটা করতে পারেন এই যে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনার এই এক্সটেনশনগুলো শো করবে। তো তারপর আপনারা যে কাজটা করবেন এখান থেকে যা আছে সবগুলো কন্ট্রোল এই বাটন প্রেস করে মুছে দিবেন। ব্যাক স্পেস বাটনে ক্লিক করলে দেখবেন মুছে গেছে। তারপর আমি মাঝে মধ্যে ক্লিক বলতেছি, আপনারা চাপ দিবেন মানে প্রেস করবেন। আমি মাউস ক্লিক করতে করতে বারবার বলতেছি যে ক্লিক করবেন। ওকে, এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। ধরুন আমি এখানে ক্লাস 1 দিয়ে দিলাম, তারপর ডট জেএস দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিবেন, লাস্টে ডট জেএস দিতে হবে। তার কারণ দেখুন আমরা যে সময় এইচটিএমএল ফাইল তৈরি করতাম সেই সময় আমরা ডট এইচটিএমএল দিতাম, আমরা যে সময় সিএসএস ফাইল তৈরি করতাম সেই সময় ডট সিএসএস। এখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, ডট জেএস দিয়ে দিব। তাহলেই আমাদের এক্সটেনশনটা তৈরি করা বা আমাদের ফাইলটা তৈরি করতে পারবো আর কি। আমরা এন্টার বাটন প্রেস করলাম, তারপর এখান থেকে ইয়েস দিয়ে দিব। তাহলেই দেখুন আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা তৈরি হয়ে গেছে। এইবার জাস্ট আমরা এটাকে ওপেন করে ফেললেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। আমরা এখানে ক্লিক করতে পারি, তারপরে এখান থেকে ওপেন ফোল্ডার, আমরা পুরো ফোল্ডারটাই ওপেন করব। দেখুন আমরা ডেস্কটপের মধ্যে ডট মানে জাভাস্ক্রিপ্টের যে এস এরকম একটা ফোল্ডার আমরা তৈরি করেছিলাম। আপনি চাইলে এখানে দেখতে পারেন যে আমরা এখানে জেএস নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। এই পুরো ফোল্ডারটা ওপেন করব। এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে ডেস্কটপ এবং এখান থেকে জেএস এবং এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমাদের এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে এবং ফোল্ডারের ভিতরে class1.js নামে একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে মূলত আমরা কাজ করব এবং এই যে দেখুন এখানে টার্মিনাল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে নিউ টার্মিনাল এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে দেখবেন এখানে আপনার একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখানেই আমরা মূলত কোডগুলো রান করব। তো এইবার আমরা একটা টেস্টিং পারপাসে এখানে একটা কোড রান করতে পারি। ধরুন কনসোল লগ। দেখুন এই যে আমি একটা এখানে কমান্ড লিখলাম, এই কমান্ডটার মানে হচ্ছে console.log। এর মানে হচ্ছে কি আমরা কোনো ধরনের কোড বা যে কোনো কিছু মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এর ভিতরে আমরা যাই লিখে দেব সেটাই আমাদের এই যে কমান্ড লাইনের মধ্যে বা টার্মিনালের মধ্যে কিন্তু আমরা সেগুলো দেখতে পারবো। এই কমান্ডটার মানে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে দিবে এখানে। দেখুন আমি যদি এখানে আমরা যেহেতু যদি কোনো ABCD মানে টেক্সট লিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। ধরুন আমি এখানে একটা লিখে দিচ্ছি। এবার যে কোনো একটা টেক্সট আমি এখানে লিখে দিলাম। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেক্সট লিখে আপনি এটাকে টেস্ট করতে পারেন। এরপর আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আপনি লিখবেন নোড, তারপর এই যে ফাইলের যে নামটা থাকবে সেই নামটা এখানে লিখে দেবেন। সেটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে clas-1.js। তারপর একটা এন্টার বাটন প্রেস করলেই তাহলে দেখুন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আমাদের এখানে যেই টেক্সটটা ছিল সেটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। মূলত আমরা এইভাবেই কিছুদিন আমাদের ডেটাগুলো বা আমাদের এখানের যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো আছে সেগুলো রান করার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইবার আমরা ভেরিয়েবল নিয়ে আস্তে ধীরে আলোচনা শুরু করে দিই। আশা করি যেটুকু কথা আমি বলেছি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে দেখুন আমরা যে কাজটা করি, এখানে ধরুন আমি কিছু একটা টেক্সট লিখতেছি। ধরুন DELOWAR, ধরুন আমার নামটা লিখলাম আর কি, তারপর ধরুন 10 লিখলাম। ধরুন এটা আমার রুল, আপনি ধরে নেন। তো এইবার দেখুন আমরা এখানে যদি কোনো কিছু দেই সেটাই কিন্তু কি করে সে এখানে প্রিন্ট করে দেখায়, মানে আউটপুটে এখানে দেখায়। এখন আপনি এই জিনিসটাকে কিভাবে এখানে প্রিন্ট করতে পারেন, আপনি সিম্পলি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি আমরা যদি এতটুকু ডিলিট করে দেই এবং এটাকে কপি করে Ctrl+C দিয়ে কপি করার পর আমি যদি এখানে Ctrl+V দিয়ে দিই এবং আমরা যদি এখানে node class1.js লিখে এন্টার বাটন প্রেস করি তাহলে দেখুন আমার নামটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই কাজটা করলেও কিন্তু হয়, কিন্তু আমাদের ডেটাগুলো যদি এখান থেকে তো বারবার আমরা কপি করে আনবো না। একটু পর যদি আমরা এখানে কিছু একটা চেঞ্জ করি বা এখানে ধরুন 10-এর উপর 100 দিয়ে দিলাম, তারপর কিন্তু আপনাকে বারবার এখান থেকে কপি করে এখানে বসাতে হবে বা এরকম কিছু একটা কাজ কিন্তু আপনাকে হ্যাসেল দিতে হবে, বা এইরকম কিন্তু প্র্যাকটিক্যালি কাজগুলো করা হয় না। আমাদের ওপরে কোনো কিছু একটা ডেটা থাকে, আমরা তার একটা নাম দিয়ে দিই, সেটা এখানে নামটা দিয়ে দিলেই কিন্তু সেটা প্রিন্ট করে ফেলে। ফর এক্সাম্পল ধরুন আমার আশেপাশে কতগুলো মানুষ আছে। এখন এখান থেকে যদি আমি কাউকে মানে কোনো একজনকে ডাকতে চাই তাহলে আমরা যদি তার নাম ধরে ডাক দিই সে কিন্তু আমাদের এখানে চলে আসবে, রাইট? এই জিনিসটা কিন্তু আমরা এখানেও করতে পারি। ধরুন এই যে এখানে একটা নাম বা এই ডেটাগুলো রাখলাম এগুলোর একটা নাম সেট করে দিতে পারি, তাহলেই সেই নামটা ধরে যদি আমরা ডাক দিই তাহলে কিন্তু এর আউটপুট আমরা এখানে দেখতে পারবো। নামটা ধরে এই যে এখানে ডাক দিব, আর এইটার কাজ কি, তার কাজ হচ্ছে প্রিন্ট করা। সে যদি একটা ডাক দেয় সেটাকে প্রিন্ট করে দিবে। যেমন এখানে ধরুন আমরা তার একটা নাম সেট করতেছি। নাম সেট করার জন্য প্রথমে var লিখতে হয়। var মানে হচ্ছে ভেরিয়েবল, দিলাম var। তারপর আপনারা যা খুশি একটা নাম দিতে পারেন। ধরুন এটা কারো না কারো একটা নাম, তো দিয়ে দিলাম নেম, তারপর একটা ইকুয়াল দিয়ে দিবেন, সিম্পল। এইবার আপনি যদি এখান থেকে ধরুন Ctrl+C দিয়ে কপি করলাম, এবার এটা যদি Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো, এখানে কোনো কোটেশন থাকা যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। যে সময় আপনি কোনো একটা নাম দিবেন এখানে, সে সময় কিন্তু এখানে কোনো প্রকার কোটেশন দেওয়া যাবে না। এখানে ভেরিয়েবলের নাম দিলে কোটেশন দিতে পারবেন না। আপনি যদি এখানে নাম্বার ব্যবহার করেন তাহলে এখানে কোটেশন দেওয়ার প্রয়োজনে, কোটেশন দিলে নাম্বারের ক্ষেত্রে সেই সময় অন্য একটা জিনিস প্রিন্ট করবে, স্ট্রিং নামে একটা জিনিস আছে প্রিন্ট করবে, সেটা আমরা নিয়ে আস্তে ধীরে আলোচনা করব। তো দেখুন এইবার এই যে নাম দিয়ে দিলাম, এই জিনিসটাকে এখানে কল করে দিলাম। এই কোডটার মানেটা হচ্ছে ধরুন আমাদের আশেপাশে অনেকগুলো মানুষ আছে, সেখান থেকে কাউকে আমরা নাম ধরে ডাক দিলাম। ধরেন রহিম চলে আসলো, করিম চলে আসলো। বিষয়টা কিছুটা এরকম। এখানে আমরা একটা একটা করে নাম দিয়ে দিব এবং এখানে ডাক দিলে সে চলে আসবে। দেখুন এখানে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি, ধরুন var আরও ডাবল রোল এবং এখানে একটা ইকুয়াল দিয়ে দিব। এবার দেখুন আমি যদি এখানে নোড class1.js দিয়ে এন্টার বাটন প্রেস করি তাহলেও দেখুন এখানে কিন্তু একই কাজ করতেছি। আবার যদি আমি এখান থেকে রুল দিয়ে দিই এখানে Ctrl+V, তারপর আমরা দেখুন এখানে বারবার কিন্তু নোড class1.js লিখতেছি।
আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আমরা অলরেডি একবার এটা লিখছি, এখন আমরা যদি কিবোর্ডের আপার অ্যারো এটার ভিতরে কিবোর্ডের আপার অ্যারোতে একটা প্রেস করি, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি আবার সেটাই এসে গেছে। মানে আমরা প্রিভিয়াসলি যে কমান্ডগুলো ব্যবহার করেছি আপার অ্যারো বাটনে প্রেস করলে সেই কমান্ডগুলো আমরা দেখতে পারবো। দেখুন এটা দিলাম, দেওয়ার পর আমি যদি এন্টার বাটনে প্রেস করি, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু আবার রান হয়ে গেল। দেখুন এখানে 100 দেখাচ্ছে, কারণ এই যে রুল এটাকে দিলাম। এবার আপনি এখানে যাই চেঞ্জ করেন, আপনার এখানে কোনো চেঞ্জ করতে হবে না। দেখুন আমি এখানে আর কতগুলো শূন্য দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, কিবোর্ডের আপার অ্যারোতে প্রেস করলাম, এন্টার বাটন প্রেস করলাম, দেখুন আমাদের এইগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আবার সেম দেখুন আমরা এই নামটাকে নিলাম, এবার এখানে এটাকে দিলাম, দেওয়ার পর আমরা কী করলাম, কিবোর্ডের আপার অ্যারোতে প্রেস করলাম, এন্টার বাটন প্রেস করলাম, দেখুন আমাদের এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি এখানে যা খুশি চেঞ্জ করতে পারবেন, বাট এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ তারা নাম ধরে ডাকতেছি আমরা। এটার এখানে আমরা ডেটাগুলো যেটা রেখে দিব সেটার নাম হচ্ছে এটা, আর এটাকে দিয়ে যেহেতু সে ডাকতেছে এবং তার কারণেই এখানে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। দেখুন আমরা এখান থেকে ধরুন আর এ জে ইউ দিয়ে দিলাম, নামটা একটু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আবার কিবোর্ডের আপার অ্যারোতে প্রেস করে এন্টার বাটন প্রেস করলাম, দেখুন এখানে রাজুটা প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এইটাই হচ্ছে কি ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করে রাখতে পারি। ভেরিয়েবলের কাজটা কি? ভেরিয়েবলের কাজ হচ্ছে প্রোগ্রামের কিছু ডেটা সংরক্ষণ করে রাখার জন্য ভেরিয়েবল ব্যবহার করা হয়। এগুলো আমরা আস্তে ধীরে জানবো, যে এই যে ভেরিয়েবলের মধ্যে যে এরকম ট্যাক্স রাখতে হবে, নাম বাড়িয়ে রাখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। এই ভেরিয়েবলের মধ্যে অনেক ধরনের ডেটা স্টোর করে রাখা যায়, এগুলো আমরা আস্তে ধীরে জানবো। তো দেখুন আমরা এখানে ট্যাক্স রাখলাম, এখানে কী করলাম, নাম্বার রাখলাম। তারপরে দেখুন এখানে কিন্তু দেখুন আপনি যে সময় এখানে ট্যাক্স রাখবেন, সে সময় যদি আপনি এই কোটেশনটা না দেন, তাহলে কিন্তু এখানে কি করবে, ইরর দেবে। দেখুন আমরা এই নামটাকে এখানে দিছি, দেওয়ার পর এখান থেকে কিবোর্ডের আপার অ্যারোতে প্রেস করলাম, এন্টার বাটন প্রেস করার সাথে সাথে দেখুন এখানে আমাদের একটা এই যে ইরর দিয়ে দিছে। এই ইরর দেওয়াটার কারণ হচ্ছে কি, আমাদের এগুলো সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। এইবার যদি রাখার পর আবার যদি আমরা কিবোর্ডের আপার অ্যারো প্রেস করে এন্টার বাটন প্রেস করি, তাহলে দেখুন এটা কিন্তু আবার প্রিন্ট করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা যে কাজটা করবেন, এই যে বার নেম বা এখানে যে কোনো একটা নাম দিবেন, নাম দেওয়ার কিছু রুলস আছে, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তারপরে একটা ইকুয়াল দিবেন, তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ডাটা রাখবেন, রাখার পরে আপনারা একটা সেমিক্লোন দিয়ে দিবেন। এই সেমিক্লোনটা দেওয়ার কারণ হচ্ছে এই লাইনটা এখানেই শেষ। অবশ্যই এটা ভালো একটা অভ্যাস, আপনারা চেষ্টা করবেন সেমিক্লোনটা দেওয়ার জন্য। সেমিক্লোন না দিলে যে এরর দেবে বিষয়টা এরকম না, তবে সেমিক্লোনটা দেওয়া ভালো। সেমিক্লোনটা দেওয়ার অভ্যাস করে ফেলবেন। আশা করি আপনারাও আমার সাথে এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। তো দেখুন এই যে এখানে কোটেশন না দিলে কিন্তু ইরর দিচ্ছিল, কিন্তু কিছু কিছু ডেটা আছে যেগুলো কোটেশন না দিলেও কিন্তু ইরর দিবে না। যেমন দেখুন আমরা যদি এখানে একটা বার ধরুন কি দেওয়া যেতে পারে, কোনো একটা স্টুডেন্ট পাস করছে, হ্যাঁ না, হ্যাঁ না, এই ধরনের আমরা একটা উত্তর চাচ্ছি। ধরুন PASS বা রেজাল্ট যে কোনো একটা দিতে পারি, PASS পাস, এখানে দিলাম TRUE মানে ট্রু, সে পাস করছে। এবার দেখুন এখানে যদি আমরা কোটেশন না দিই, তাহলে কিন্তু এখানে ইরর দিবে না। তার কারণটা কি আমি একটু বলতেছি। দেখুন এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এটা এখানে দিলাম, দেওয়ার পর কিবোর্ডের আপার অ্যারোতে প্রেস করলাম, তারপর এন্টার বাটন প্রেস করলাম, দেখুন এখানে ট্রু প্রিন্ট করে দিয়েছে। আবার যদি আমরা এখানে ফলস দিয়ে দিই এবং এখানে আপার অ্যারোতে দেওয়ার পর এন্টার বাটন প্রেস করি, তাহলে দেখুন এখানে কিন্তু ফলসও প্রিন্ট করতেছে, কোনো প্রকার ইরর দিচ্ছে না। কিন্তু আপনি যদি এখান থেকে কোটেশনটা মুছে দেন, তাহলে কিন্তু ইরর দিবে। তার কারণ হচ্ছে ট্রু এবং ফলস যে সময় আপনি ব্যবহার করবেন, সে সময় আপনার কোটেশনটা না দিলেও কাজ করবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, শুধুমাত্র ট্রু এবং ফলসের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। এছাড়া আপনি যদি অন্য কোনো টেক্সটের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন অর্থাৎ কোটেশন না ব্যবহার করেন, সে সময় কিন্তু আপনাকে ইরর দিবে। বিষয়টা মাথায় রাখবেন, ট্রু ফলস কোটেশন দেওয়ার প্রয়োজন নাই। কোটেশন দিলে এটা কিন্তু আলাদা একটা জিনিস মিনিং করে। যেমন দেখুন আপনি যদি এখানে কোটেশন দেন, এটা কিন্তু সে সময় স্ট্রিং হয়ে যাবে। বিষয়টা মাথায় রাখবেন। যদি আপনি কোটেশনের ভিতরে কিছু লেখেন, সেটা হয়ে যাবে স্ট্রিং। কোটেশনের ভিতরে যদি আপনি এই সংখ্যাগুলো যদি কোটেশনের ভিতরে রেখে দেন, এটা কিন্তু আর সংখ্যা থাকবে না, সেই সময় এটা স্ট্রিং হয়ে যাবে। এই জিনিসগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। আপাতত এত কিছু জানার দরকার নেই। আজকে আপনি যে বিষয়টা জানবেন, ট্রু ফলসের ক্ষেত্রে আপনার কোটেশন দেওয়ার প্রয়োজন নাই, কোটেশন দিলে এটা স্ট্রিং হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কি, একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, var,
তারপর আপনি যে কোনো ইচ্ছা মতো একটা নাম দিবেন। ধরুন আমরা এখানে নাম বা অথবা কি দিতে পারি, REG মানে রেজিস্ট্রেশন নাম্বার আর কি। তারপর এখান থেকে কিছু একটা নাম্বার দিয়ে দিলাম। এইবার একটা লাস্টে আমরা একটা সেমিকোলন দিব, তাহলেই আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। আর এই ভেরিয়েবলের কাজ হচ্ছে কি, সাময়িক সময় বা কিছু সময় আমাদের প্রয়োজন হয় যে ডেটাগুলো সংরক্ষণ করে রাখার জন্য, এই ডেটাগুলো সংরক্ষণ করে রাখার জন্য আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং ভেরিয়েবলের মধ্যে আমরা একটা নাম দিই, এই নাম অনুসারে আমরা যেই জায়গায় প্রোগ্রামের যেই জায়গায় আমাদের ডেটাগুলো প্রয়োজন সেই জায়গায় কল করলেই সেখানে চলে যাচ্ছে। দেখুন আমাদের এখানে একটা ডেটা প্রিন্ট করার প্রয়োজন, আমরা এখানে তাকে ডাক দিলাম, এই যে এখানে এই বাম পাশে যেই ডেটাটা আছে সেটা কিন্তু এখানে প্রিন্ট করে দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই যে নামগুলো দেই এগুলোর কিছু রুলস আছে, কিছু কিছু নাম দিলে আপনাকে ইরর দিবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর আমার সাথে যদি আপনি কানেক্টেড থাকতে চান, ভিডিও নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিলে আমার সাথে আপনি কানেক্টেড থাকতে পারবেন। আর যারা অলরেডি কানেক্টেড আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।